দিল্লি থেকে নজর রাখবো। দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে, আধ ঘন্টা হলো পোস্টাল ব্যালট গণনা চলছে। আর এই মুহূর্তে যে ছবিটা সামনে আসছে, 10টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, 22টি আসনে এগিয়ে রয়েছে, এই মুহূর্তে জানা যাচ্ছে 25টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। আম আদমি পার্টি 11টি আসনে এগিয়ে রয়েছে। কে এগিয়ে রয়েছেন, কে পিছিয়ে রয়েছেন সেটাও আপনাদের জানাবো। যেমনটা জানা যাচ্ছে, নয়াদিল্লি আসনে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা, তিনি কালকাজি আসনে পিছিয়ে রয়েছেন। জঙ্গপুর আসনে পিছিয়ে রয়েছেন মনীষ সিসোদিয়া। শকুর বস্তিতে এগিয়ে রয়েছেন আপ প্রার্থী সত্যেন্দ্র জৈন, এমনটাই খবর এসে পৌঁছচ্ছে আমাদের কাছে। মাত্র আধ ঘন্টা হয়েছে ভোট গণনা শুরু হবার পর পোস্টাল ব্যালট গণনা করা হচ্ছে, আর তাতেই এই ছবি সামনে আসছে। প্রত্যেক মুহূর্তে সংখ্যাটা বদলে যাচ্ছে। এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি 11টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি এগিয়ে রয়েছে 25টি আসনে এবং কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। অরবিন্দ কেজরিওয়াল তিনি পিছিয়ে রয়েছে নয়াদিল্লি আসনে এবং দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা তিনি পিছিয়ে রয়েছেন কালকাজি আসনে। প্রত্যেক মুহূর্তে কিন্তু সংখ্যাটা বদলে যাচ্ছে। প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে রাখছি। যেমনটা জানা যাচ্ছে, 11টি আসনে এগিয়ে রয়েছে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের দল। অন্যদিকে বিজেপি 25টি আসনে, এই মুহূর্তে 26 হয়ে গেল সংখ্যাটা। 26টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। আর যেমনটা জানা যাচ্ছে, আম আদমি পার্টির অনেকেই পিছিয়ে রয়েছেন। তার মধ্যে অরবিন্দ কেজরিওয়াল তিনি নয়াদিল্লি আসনে পিছিয়ে রয়েছেন, অতিশী মার্লেনা তিনি পিছিয়ে রয়েছেন কালকাজি আসনে, জঙ্গপুর আসনে মনীষ সিসোদিয়া তিনি পিছিয়ে রয়েছেন। বিজেপি 26টি আসনে এগিয়ে গিয়েছে এই মুহূর্তে। আমি আলোচনায় আসবো। 11টি আসনে আপ এগিয়ে রয়েছে, 26টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, কংগ্রেস একটি আসনে এগিয়ে রয়েছে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে যাবো। রবীন্দ্রনাথ বাবু, একেবারে প্রাথমিক পর্যায়ে যেখানে পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে, প্রবণতা বোঝার কোনো সম্ভাবনা নেই, কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে যে প্রচার আমরা এতদিন ধরে দেখলাম এবং যে বিজেপি একেবারে মুখিয়ে রয়েছে 26 বছর পর তারা আজকে দিল্লির মসনাদে বসতে পারবে কিনা, সেখানে বিজেপি বলুন, কংগ্রেসই বলুন, আপই বলুন, কেউ কি ভবিষ্যতের দিশা দেখাতে পেরেছে? কর্মসংস্থানের জন্য কারা কি ভাবছে, কোনো দিশা কি মিলল? দেখুন, এখন যে ভোটটা গোটা ভারতবর্ষে হচ্ছে সেখানে কিন্তু মতাদর্শের জায়গা নেই, কেমন একটা কর্পোরেট ভোট হচ্ছে। অর্থাৎ কে কতখানি ছাড় দিচ্ছে, কে কতখানি সোশ্যাল ওয়েলফেয়ারে প্রকল্পে তারা বেশি পরিমাণে টাকা দেবে এবং কাকে কত কিছু পাইয়ে দেবে। অর্থাৎ গোটা ব্যাপারটাই পাইয়ে দেওয়ার একটা রাজনীতি, যেখানে কোনো মতাদর্শ নেই। শুধু বিজেপি এবং ভার্সেস সংখ্যালঘুর ক্ষেত্রে একটা হিন্দু মতাদর্শ ভার্সেস সংখ্যালঘু, এই ছাড়া আর কোনো জায়গাতে আপনি কোনো মতাদর্শ দেখবেন না। প্রত্যেকেই এসে বলছে, আপ বলছে আমি মহিলাদের জন্য এই দেবো, তাদের ফ্রি দিয়ে দেবো, শিক্ষিত যুবকদের জন্য ভাতা দেবেন বলেছেন, ভাতা দেবেন, সবার জন্য ভাতা দেবেন। তার বদলা বিজেপি এসে বলেছে আমরা তো ওই ভাতা দেবই, তার সঙ্গে আরো এই জিনিস দেবো। এখন এই যে ভাতা দেওয়ার যে কম্পিটিশন, তাতে কিন্তু ডেভেলপমেন্টের কোনো দিশা নেই। মানুষের তো বস্তুতপক্ষে একটা সামর্থ্য, অমর্ত্য সেন এতদিন ধরে বলে এসছেন, ক্যাপাবিলিটি তৈরি করতে হবে। তার স্বাস্থ্য, শিক্ষা, এইগুলোতে যদি একটা রুগ্ন মানুষ হয়, যদি একটা অশিক্ষিত মানুষ হয়, তাকে ভাতা দিয়ে কদ্দূর এগিয়ে নেওয়া যাবে? দেশ এগোবে না। তাতে চায়নাতে ডিপসিক তৈরি করে শেয়ার মার্কেট থেকে 1 লাখ কোটি টাকা উধাও হয়ে যাবে, কিন্তু ভারতে এত আমি একটু বিরত করি এই মুহূর্তের আপডেটটা আপনাদের দিয়ে দিই। আপ 13টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 33 আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস একটি আসনে এগিয়ে। দিল্লি নির্বাচন 2025 বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দিল্লির মসনাদে বিজেপি কি বসতে পারবে? পোস্টাল ব্যালট গণনা চলছে, এখনই কিছু বলা সম্ভব নয়। দিনের শেষে শেষ আসি কে আসবে, তবে বিজেপি 33 আসনে এগিয়ে রয়েছে, আপ কিন্তু 13টি আসনে এগিয়ে রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে উৎসব চক্রবর্তী রয়েছে, আপের মুখপাত্র। উৎসব, আপনারা কতটা আশাবাদী যে দুর্নীতি মুক্ত স্বচ্ছ ভাবমূর্তিটা নিয়ে এসেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, সেটা 11 বছর পরে আদৌ কি রয়েছে? কোন ভাবমূর্তিকে সামনে রেখে একেবারে কংগ্রেস যেখানে আঙুল তুলছে যে আসলে কোনো মতাদর্শই নেই অরবিন্দ কেজরিওয়ালের, তাকে প্রজেক্ট করে কতটা কি সম্ভব? দেখুন, প্রথম কথা, কংগ্রেস এখানে, রাজ্য কংগ্রেস দিল্লির এখানে ইলেকশনটা লড়ছে পুরোপুরি বিজেপির সাথেই। কারণ ইলেকশনের প্রথম থেকে বিজেপি যে কাজগুলি করেছে, যেমন
খোলা ক্যামেরার সামনে 1100 টাকা করে দেওয়া লোককে চাদর, জুতো, চশমা, বিভিন্ন জিনিসপত্র বিলি করছে। ওখানকার যারা বিজেপি, হ্যাঁ বলুন, আপনারা কি দেবেন প্রতিশ্রুতি দিয়েছেন? আমি কি একটু লিস্টটা বলবো? হ্যাঁ অবশ্যই, দেওয়ার রাজনীতি। দেখুন, এটা হচ্ছে দুটো আইডিওলজির মধ্যে লড়াই। যেটা কংগ্রেস বলছে, আপনি বললেন যে আইডিওলজি নেই, এখানে দুটো আইডিওলজির মধ্যে মেনলি লড়াই। প্রথম আইডিওলজি যেটা করের টাকা, সাধারণ মানুষের টাকা সাধারণ মানুষের কাছেই ফিরিয়ে দেবার, এবং সেকেন্ড আইডিওলজি যেটা বিজেপির আইডিওলজি, যে সাধারণ মানুষের টাকা বিভিন্ন বড় বড় উদ্যোগপতি, শিল্পপতিদেরকে তাদের লোন মাফ করার। এই দুটো আইডিওলজির মধ্যে লড়াই ছিল, এবং খুব স্বাভাবিকভাবে সাধারণ মানুষ তাদের নিজের করের টাকা যদি নিজের কাছে ফেরত আসে, সেই আইডিওলজির দিকেই ঝুঁকবেন। বেশ, আমি আপনার কাছে আসবো, আপডেটটা দিয়ে দিই। 15 আসনে এগিয়ে রয়েছে আপ, 34 আসনে এগিয়ে রয়েছে বিজেপি। দ্রুত সংখ্যার পরিবর্তন হচ্ছে। আমি চন্দনদার কাছে আসি। চন্দনদা, প্রতিশ্রুতি যেমন আপ দিয়েছে, প্রতিশ্রুতি বিজেপি দিয়েছে, প্রতিশ্রুতি কংগ্রেসও দিয়েছে, যদি ক্ষমতায় তারা আসতে পারে মাসে 2500 টাকা করে কিন্তু ভাতা দেওয়ার কথা, এবং একেবারে সেই মধ্যপ্রদেশের প্যাটার্নটা ধরে একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথ অবলম্বন করে। কিন্তু অভিযোগটা অত্যন্ত মারাত্মক। আপ বলছে যে আপনারা বিজেপির কাছ থেকে টাকা নিয়ে কোন খেলায় খেলছেন? এত পুরনো একটা প্রাচীন দল, তাদের বিরুদ্ধে এমন অভিযোগ? না না, এখানে একদম পরিষ্কার কথা বলি, এর আগে যে নির্বাচন হয়েছে এবং কংগ্রেস ক্ষমতায় এসছে, সেটা হিমাচল বলো, তেলেঙ্গানা বলো বা কর্ণাটক বলো, সেখানে আমাদের স্কিম চালু আছে এবং ন্যায় স্কিমটাও তাই। এবং তার সাথে তুমি মিলিয়ে দেখতে পারো অর্থনীতির থিওরি অনুসারে, কেনসিয়ান থিওরি, কনফিডেন্স থিওরি, হাতে পয়সা থাকা বা টাকা থাকা, এটা রিসার্কুলেট করে, এটা ইকোনমির পক্ষে ভালো। সেটা একটা দিক, সেটা যদি সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমি হয়। কিন্তু একটা মজার ব্যাপার আমি এখানে বারবার বলতে পারি, সেটা হচ্ছে ধরো প্রথমে যে সরকারটি দিল্লিতে এসেছিল 93 সালে, বিজেপির সরকার, এবং সেটা ছিল মদনলাল খুরানা, তারপরে সাহেব সিং বর্মা, তারপরে এসেছিলেন সুষমা স্বরাজ জি, এবং তারপরে এসেছিল কংগ্রেস এবং টানা শিলা দীক্ষিতের 15 বছর। তুমি যদি খুব ভালো করে ডিসেক্ট করো, দেখবে দিল্লির ডেভেলপমেন্টের স্বর্ণযুগ হচ্ছে ওই সময়টা, যেটা দিল্লির মানুষ এখনো বলেন। এবং তারপরে যে ক্ষমতা এসেছিলেন যে দলটি, সে দলটি আন্না হাজারেকে সামনে রেখে কিভাবে কনফ্লিক্ট একদিকে বিজেপির তৈরি করে দেওয়া, ওই কিরণ বেদি আর একদিকে অরবিন্দ কেজরিওয়াল, আমরা এই ঘটনাও জানি। তার পরবর্তী সময় যে আমরা ডেভেলপমেন্টের মূল প্রশ্ন দেখছি, সেখানে আমি বারবার একটা কথা বলবো, এই মহল্লা ডেভেলপমেন্ট, চিকিৎসা ইত্যাদির ক্ষেত্রে আপের একটা ভূমিকা আছে, কিন্তু তার থেকে অনেক বেশি ভূমিকা পরবর্তী সময় দেখা গেল একটা ভিত্তিতে। তো অস্বীকার করে লাভ নেই, আমরা সেটাকে বারবার ফোকাল পয়েন্টে রাখছি। দিল্লির মুখ্যমন্ত্রী গ্রাফটিং কেসে জেলে গেলেন, আমি এবং উপমুখ্যমন্ত্রী, আমি বলতে চাইছি এই যে সেটটা একদম চূড়ান্ত দুজন মানুষ তারা জেলে কাটালেন, এবং তাতে অসুবিধাটা কি হলো, মানুষের উপকার, মানুষ যাকে ইলেক্ট করেছেন তারা জেলে। এই পারসেপশনটা ভারতের রাজনীতিতে সব থেকে কলঙ্কিত অধ্যায়। কংগ্রেস আলাদাভাবে লড়ছে একে চ্যালেঞ্জ করবার জন্য। বেশ, আমি আসবো। আমি এই মুহূর্তের আপডেট দিই। আপ এগিয়ে রয়েছে 23টি আসনে, 29টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে। পোস্টাল ব্যালট গণনা কাজ চলছে, আপডেট অত্যন্ত দ্রুত আসছে, পরিসংখ্যান বদল হচ্ছে। আপ 23টি আসনে এগিয়ে, বিজেপি 29টি আসনে এগিয়ে, 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আমি এই জায়গায় অভ্রর কাছে আসবো। অভ্র, বিজেপি কোন দিশা দেখাতে পেরেছে? দান খয়রাতি রাজনীতি জানিয়ে একসময় মুখ খুলতেন নরেন্দ্র মোদী, সেটা অনেক বছরই, বেশ কয়েকটা নির্বাচনে আমরা দেখলাম তিনি বন্ধ করে দিয়েছেন দান খয়রাতিতে। এখন কিন্তু সিদ্ধহস্ত হয়ে গিয়েছে বিজেপিও। কিন্তু বিজেপির বিরুদ্ধে অভিযোগ যে তারা নাকি কংগ্রেসকে টাকা দিয়ে কংগ্রেসের সঙ্গে হাত মেলাচ্ছে। কংগ্রেসের ভোট পার্সেন্টেজটা একবার মনে করিয়ে দিই, 2020 বিধানসভাতে দিল্লিতে 4.26%, তাদের হাত ধরতে হলো। শুনুন, প্রথমত তো কোনো যদি সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম থাকে সেটাকে ক্রিটিসাইজ করার কোনো মানে হয় না, বরং সোশ্যাল ওয়েলফেয়ার স্কিমের সঙ্গে আমাকে একটু শেষ করতে দিন, যদি মাঝখানে আমাকে শেষ করতে দিন, আমি শেষ করিনি সেন্টেন্সটা, তাহলে আপনি যদি মানে বের করে নেন অর্ধেক সেন্টেন্স তাহলে শেষ করতে দিন, কাইন্ডলি শেষ করতে দিন, আমি বলছি তো, এর মধ্যে আমি শেষ করে নিতাম কিন্তু যদি ইন্টারাপ্ট না করতেন। কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম চলাকালীন যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট হবে না একটা রাষ্ট্রে বা একটা সমাজে, সেটা হতে পারে না। সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম এবং হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট একসঙ্গে চলবে। কিন্তু এই যে আপনি লক্ষ্মীর ভান্ডারের এক্সাম্পলটা দিলেন, এই ক্ষেত্রে কিন্তু হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট আমাদের রাজ্যে তৃণমূল সরকার করছে না। এবার আমি আসি, দেখুন এই দিল্লির প্রেক্ষাপটে প্রথমে কিন্তু কংগ্রেসই অভিযোগ করেছিল, এফআইআর করেছিল এই আপের বিরুদ্ধে যে এরা লিকার স্ক্যাম করছে, এই এফআইআর দিল্লি পুলিশে তারা করেছিল। তারপরে যখন লেফটেন্যান্ট গভর্নর ওখানকার ব্যাপারটা সজ্ঞানে নেন এবং তারপর ইনভেস্টিগেশন শুরু হয়, একের পর এক তথ্য উঠে আসে। এই তথ্য উঠে আসে যে গোয়ার বিধানসভা ইলেকশনে কিন্তু এই যে কিকব্যাকের টাকা, স্ক্যামের টাকা, তার মধ্যে থেকে 100 কোটি টাকা
খরচ করেছে আপ, এই অভিযোগ আসে। এই অভিযোগ আছে ঠিক যেমনি এরা যেমনি হচ্ছে তৃণমূলের পিস্তত ভাই, এখানে 28 টাকার পাউচ আপনারা বাংলায় দেখতে পাবেন, ও যেটা এই লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে তুলনা করুন এবার, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট যদি ওটা আপনার মনে হয়। আর ওখানে দেখুন it has been estimated by the ED and also put forward in the court যে 28,000 কোটি টাকা লস হয়েছে এই আপের এই দুর্নীতির জন্য। 28,000 কোটি টাকা লস টু দ্য এক্সচেকার অফ দিল্লি গভর্নমেন্ট। এই হচ্ছে পিস্তত ভাইয়ের কারবার। আপনি নিশ্চয়ই ভুলে যাননি যে কেজরিওয়াল জামিন পেয়েছেন, মানে সিসোদিয়া জামিন পেয়েছেন। তাহলে আপনার বক্তব্য আর তৃণমূলের ওই ভাইপোর বক্তব্য মোটামুটি সেম, বা যারা এই আমার বক্তব্য নয়, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি আমার বক্তব্যের কথা এখানে আসেনি। নির্দোষ না 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 নির্দোষ নয় তো, আমি মনে করিয়ে দিয়েছি শুধু। এবং জেল ইজ এন এক্সেপশন, দিস ইজ টোল্ড বাই দ্য সুপ্রিম কোর্ট। তার মানে আমি সেটা মনে করিয়ে দিলাম, ধরিয়ে দিলাম। আমি একদম রাহুলদার কাছে আসি। রাহুলদার লোকসভা নির্বাচন যখন হলো তখন আমরা ফলাফলটা আসার পরে দেখলাম যে রাজনীতির তাবড় তাবড় প্রবীণ প্রাজ্ঞ নেতারা তারা বলছেন দুর্নীতির সঙ্গে কিন্তু ভোট বাক্সের হিসেব এইটা কিন্তু এক প্যারামিটারে বসানো যায় না, সমীকরণ কিন্তু এভাবে হয় না। অর্থাৎ দুর্নীতি দুর্নীতির মতো, তার সঙ্গে ভোটে জেতার কোনো ফল নেই। এবং এখানে দেখুন অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে যা অভিযোগ, এ রাজ্যে যখন ভোট হলো বা লোকসভা নির্বাচনও যখন হলো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও একই অভিযোগ। স্বাভাবিকভাবেই ভাইরা ভাই উদাহরণ টানবে বিজেপি। দেখো সোশ্যাল স্কিমের যে কথাগুলো বারবার অবড় বলছিল না, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে যেগুলো ইমপ্লিমেন্ট রাজ্য সরকার করেছে, এবং কন্যাশ্রীর পর দেখেছি আমরা যে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্টের কথা বলছিল, সেখানে ইউনেস্কো পর্যন্ত রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে। শুধু এটা রাজ্যের গল্প নয়, ইউনেস্কো সেখানে পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের, সেখানে দাঁড়িয়ে এটা 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 যুগান্তকারী এবং স্কিমগুলো মানুষের সঙ্গে থেকেছে, মানুষের কাছে ছিল, মানুষের তার জন্য এবং তার সাথে ইলেকশনের ডেফিনেটলি প্রভাব আছে, নিশ্চয়ই আছে, আমি অস্বীকার করছি না। এবং এখানে দাঁড়িয়ে সোশ্যাল স্কিমে যে মানুষের উপকার হচ্ছে তাতে আমাদের আপত্তি নেই, কিন্তু মুশকিল হচ্ছে যেখানে করাপশনের কথা বলছো তুমি, করাপশন সবসময় ডেফিনেটলি এটা বললো অব্র যে মানে গ্রেপ্তার হয়ে জামিন পেয়েছে মানে সে নির্দোষ নয়, আজকে তার মানে যে অভিযুক্ত সে কিন্তু অপরাধী নয়। এই কথাই বলেছিলেন না, ও যে অভিযুক্ত সে অভিযুক্ত নয়, ভুল কথাবার্তা, অভিযুক্ত হলে অপরাধী কি এটা কোন কারণে বলছো, মুখ্যমন্ত্রীর মুখে কোন আইনে বলছো? তো আজকে দাঁড়িয়ে বিজেপির যে স্কিমটা চলছে কুসুমিতা, এবং শুধু অরবিন্দ কেজরিওয়াল নয় সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে একের পর এক আমি ফর্মুলাটা বুঝলাম না। এক সেকেন্ড পার্থ চট্টোপাধ্যায় এখনো জেলে রয়েছেন, তৃণমূল কংগ্রেস দিন সাতেকের মাথায় তাকে বহিষ্কার করেছিল চন্দনদা, এবং জ্যোতিপ্রিয় মল্লিক, এক সেকেন্ড, জ্যোতিপ্রিয় মল্লিক তিনি কিন্তু জামিনে ছাড়া পেয়ে গিয়েছেন, তাকেও কিন্তু বহিষ্কার করেছে আগেই তৃণমূল কংগ্রেস। তাহলে এই প্ল্যাটফর্মটাকে, এই প্যারামিটারটাকে আমরা কিভাবে হিসেব করব? না, এই প্যারামিটারটা খুব স্বাভাবিক, এখানে একটা অপরচুনিজমের শক্তি কাজ করবে এবং সেভাবেই অ্যানালাইজ করা হবে। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, যদি শুধুমাত্র বেল পেয়ে যাওয়াটা একটা ইয়ারস্টিক হয় যে এই মানুষটি দোষী নয়, হয়তো তুমি প্রকাশ্যে বলতে পারো না, কিন্তু পাবলিক পারসেপশন একটা বড় ঘটনা, যেটা রাজনীতিতে একটা বিশেষ শক্তি। সেক্ষেত্রে আমি যদি আজকে বলি শাহজাহান, অমিত শাহর বিরুদ্ধে এখনো এই প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো এখনো আছে, তুমি যদি কালকে বলা শুরু করো তাহলে আমি তোমাকে এটা পরিষ্কারভাবে বলতে পারি যে মানুষ সাধারণভাবে, আমরা যখন রাজনৈতিক পটভূমিতে আলোচনা করছি তখন এটাকে স্বীকার করতেই হবে যে এই ধরনের অ্যাকিউজ যারা দীর্ঘদিন ধরে এই পটভূমিগুলো তৈরি করেছে, তারা মানুষের চোখে, মানুষের পারসেপশনে বেলটা পেলেও অ্যাকিউজড হিসেবেই থাকে এবং কোর্টের খাতাতেও অ্যাকিউজড হিসেবে থাকে। বেল পাওয়ার অর্থ এই নয় যে তার বিমুক্তি ঘটলো, সে কিন্তু অ্যাকিউজড। বেশ, আমি উৎসবের কাছে যাই। উৎসব, অরবিন্দ কেজরিওয়াল রীতিমতো একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছেন যে তার সততার কথা কিন্তু তিনি এখনো বলছেন, যদিও 2.5 বছর জেলে কাটিয়ে এসেছেন এবং জেলে থাকার জন্য তিনি হরিয়ানার কোন কোন কাজগুলো, এই যে গঙ্গায় যেভাবে বিষ মিশিয়েছে হরিয়ানার বিজেপি সরকার, যে অভিযোগটা করেছেন সেই অরবিন্দ কেজরিওয়ালের অভিযোগ, সেই কাজগুলো তিনি করতে পারেননি, গঙ্গা দূষণ তিনি রোধ করতে পারেননি, এবার নাকি ক্ষমতায় এলে করবেন। সততার একটা বড় সড়ো চ্যালেঞ্জ, অগ্নি পরীক্ষায় নেমেছেন অরবিন্দ কেজরিওয়াল, পাশ করবেন? দেখুন, প্রথম কথা তো অ্যাকাউন্টেবিলিটি এই শব্দটা দেশের পলিটিক্স থেকে হারিয়ে গিয়েছে। বেশ, আপনি রেল দুর্ঘটনা দেখুন, রিসেন্টলি কুম্ভের বিভিন্ন দুর্ঘটনা, একের পর এক, কেউ অ্যাকাউন্টেবিলিটি নেওয়ার মতন কেউ নেই। সেইখানে দাঁড়িয়ে আজকে অরবিন্দ কেজরিওয়াল মানুষের সামনে এসে প্রত্যেকটা সভায়, প্রত্যেকটা ইন্টারভিউতে এসে তিনি পরিষ্কার বলেছেন যে যমুনা আমি বলেছিলাম যে এই টার্মের মধ্যে আমি পরিষ্কার করে দেব, আমার পক্ষে পুরোটা সম্ভব হয়নি। এবং কেন আমি বলছি যে পুরোটা সম্ভব হয়নি, তার কারণটা দিল্লির যত
আনঅথরাইজড কলোনি আছে, সেই কলোনিগুলো সিভেজ নেটওয়ার্ক তৈরি করার কাজ শেষ হয়ে গিয়েছে। 4000 কিলোমিটার সেটা বলুন। দেখুন বিষ মিশিয়েছে ব্যাপারটা, আপনি 7 ppm অ্যামোনিয়াকে আপনি যে কাউকে গিয়ে বলবেন যে 7 ppm অ্যামোনিয়া একটা জলের মধ্যে মেশানো থাকলে সেই জলটাকে বিষ বলা যায় কি যায় না? আচ্ছা, তার মানে হরিয়ানা বিজেপি সরকার বিষ মিশিয়েছে, এটাও কি বলা যায়? হ্যাঁ, শুনি অভ্র ব্যাখ্যাটা শুনি। সত্যি কথা, একটা দুর্ঘটনা ধরুন কুম্ভে ঘটেছে, সেটার কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই, কিন্তু বুকচি দিয়ে অরবিন্দ কেজরিওয়াল যে চুরি করেছেন তার জন্য সেটারও অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। এটা হচ্ছে আপের মহান চুরি। কারণ ধরেন মাঝখানে বলিনি তো, এটা আপনারা মেনে নিন দর্শক বন্ধুরা, যে একটা দুর্ঘটনা হয়েছে, নো অ্যাকাউন্টেবিলিটি নাকি, তাই আপের চুরি নো অ্যাকাউন্টেবিলিটি। চুরি করেছে, চুরির সাথে দুর্ঘটনার কি সম্পর্ক? আচ্ছা, তাহলে আমিও সেটাই চুরির সাথে দুর্ঘটনা তাহলে আপনি বললেন কেন? সম্পর্ক তো নেই, আমারও বক্তব্য এটাই। একদম ঠিক ধরেছেন। আরেকটা কথা হচ্ছে, যমুনা ক্লিন করা হবে এই প্রতিশ্রুতি আজকের নয়, বিগত যে কোনো টার্মে ইলেক্টেড হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। না প্রথম টার্মে নয়, 2020 সালে 2020 সালে আপনি দেখেন, তার আগে কার গল্প দেখেন না, 2020 সালে ম্যানিফেস্টোতে লেখা ছিল যার মধ্যে 2.5 বছর করোনাতেই কেটে গিয়েছে, তারপরে 2.5 বছর আপনারা আমাদের প্রত্যেকটি নেতাকে ধরে ধরে জেলে পুরেছেন কোন রকম প্রমাণ ছাড়া। স্বামী রঘুনাথ বাবুর কাছে আসি, পরিসংখ্যান একবার বলে দিই, আপনি 25টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 30টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে, আপ এগিয়ে রয়েছে 25টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 30টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে। পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে, ছবি আপনারা দেখছেন ইতিমধ্যেই। পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে, যেখানে পরিসংখ্যান মুহূর্তে মুহূর্তে বদলাচ্ছে। আপ 25টি আসনে এগিয়ে, বিজেপি 30টি আসনে এগিয়ে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে। একেবারে দিল্লি থেকে যে আপডেট সামনে আসছে এবং তাতে দেখাই যাচ্ছে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে। 25টি আসনে এই মুহূর্তে এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের দল, আম আদমি পার্টি 30টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। যেমনটা দেখা যাচ্ছে, অরবিন্দ কেজরিওয়ালের দলের বেশ কিছু হেভিওয়েট নেতা এবং স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল তিনিও কিন্তু পিছিয়ে রয়েছেন। নয়াদিল্লি আসনে পিছিয়ে রয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, কালকাজি আসনে দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অতিশী মার্লেনা তিনি পিছিয়ে রয়েছেন, মনীষ সিসোদিয়া তিনি পিছিয়ে রয়েছেন। অর্থাৎ আম আদমি পার্টির অনেক হেভিওয়েট নেতাই এই মুহূর্তে পিছিয়ে রয়েছেন। 25টি আসনে মোট পিছিয়ে এগিয়ে রয়েছে আপ এবং 30টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি এবং কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে। শকুর বস্তিতে এগিয়ে রয়েছে আপের সত্যেন্দ্র জৈন, গ্রেটার কৈলাসে এগিয়ে আপের সৌরভ ভরদ্বাজ। আর এই মুহূর্তে সংখ্যাটা আবার বদলে গেল, আপ 28 এবং বিজেপি 28, কংগ্রেস 2, অর্থাৎ প্রত্যেক মুহূর্তে সংখ্যাটা বদলে যাচ্ছে। এই মুহূর্তে আম আদমি পার্টি 28টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 28টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। পোস্টাল ব্যালট গণনা চলছে এবং পোস্টাল ব্যালট গণনা প্রাথমিকভাবে কিন্তু এই ছবিটাই সামনে আসছে দিল্লি থেকে। আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো যে ছবি সামনে আসছে এই মুহূর্তে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট গণনার পোস্টাল ব্যালট গণনা চলছে। আর তাতেই যে ছবি সামনে আসছে, 25টি আসনে পর এবার কিন্তু 28টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি, 28টি আসনে এগিয়ে রয়েছে বিজেপিও। কাঁটায় কাঁটায় টক্কর চলছে অরবিন্দ কেজরিওয়ালের দলের সঙ্গে বিজেপির। অন্যদিকে 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। আর এই মুহূর্তে জানা যাচ্ছে আপ 29টি আসনে এগিয়ে গিয়েছে এবং বিজেপি 27। প্রত্যেক মুহূর্তে সংখ্যা বদলাচ্ছে, কিন্তু এখনই কিন্তু ট্রেন্ড যে সেট হচ্ছে কিছু তা বলা যাবে না। কিন্তু যে ছবি দেখা যাচ্ছে, আপ এই মুহূর্তে 29টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 27টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে কিন্তু আমরা যে খবর পাচ্ছি যে বেশ কিছু হেভিওয়েট নেতা আম আদমি পার্টির তারা যেমন পিছিয়ে রয়েছেন, বেশ কয়েকজন এগিয়েও রয়েছেন। এগিয়ে যারা রয়েছেন, শকুর বস্তিতে এগিয়ে রয়েছেন আপের সত্যেন্দ্র জৈন, গ্রেটার কৈলাসে এগিয়ে আপের সৌরভ ভরদ্বাজ। 29টি আসনে এগিয়ে রয়েছে আপ এবং 27টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি, 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস এই মুহূর্তে।
ফলাফল বদলাচ্ছে এই মুহূর্তে, চেহারাটা কিন্তু একেবারে উল্টে পাল্টে গেল। আপ কিন্তু 29টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 27টি আসনে এগিয়ে রয়েছে, 2টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। বারবারই বলছি, প্রবণতা বলার সময় এখনো আসেনি, ট্রেন্ড বলার সময় এখনো আসেনি, তার কারণ একেবারে প্রাথমিক পর্যায়ে পোস্টাল ব্যালট গণনার কাজ চলছে। আবার ছবিটা বদলালো, আপ এগিয়ে রয়েছে 29টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 36টি আসনে, 2টি আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস, বিজেপি এগিয়ে গেল 36টি আসনে, আপ এগিয়ে রয়েছে 29টি আসনে। বেশ কয়েক রাউন্ড গণনার পর তবেই কিন্তু ট্রেন্ড বলা সম্ভব হবে। ট্রেন্ড বলার সময় আসেনি, তবে পোস্টাল ব্যালটেই কিন্তু অতি দ্রুত পরিসংখ্যান বদলাচ্ছে। দিনের শেষে শেষ হাসি হাসবে কে বলার সময় কিন্তু এখনো আসেনি। আপ 29টি আসনে এগিয়ে, বিজেপি 36টি আসনে এগিয়ে, কংগ্রেস 2টি আসনে এগিয়ে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে একবার আসবো সংক্ষেপে। রবীন্দ্রনাথ বাবু, দুর্নীতির প্রশ্ন যদি ওঠে, এ রাজ্যের ক্ষেত্রেই বলুন, দিল্লির ক্ষেত্রেই বলুন, বারবারই এ রাজ্যে অভিযোগ উঠেছে যে যেহেতু বিজেপি বিরোধী শক্তি এখানে ক্ষমতায় রয়েছে এবং সেই কারণে উদ্দেশ্য প্রণোদিতভাবে এজেন্সিকে ব্যবহার করছে কেন্দ্র। দুর্নীতির প্রশ্নই যদি আমরা দেখি, একটার পর একটা নির্বাচন হয়েছে, কোন নির্বাচনে কিন্তু তার কোনো ছাপ আমরা ভোট বাক্সে পড়তে দেখিনি। দিল্লির ক্ষেত্রে কি হতে পারে? দেখুন, এই যে ট্রেন্ড, এটা তো খুব সাময়িক ব্যাপার, কারণ এখানে শুধুমাত্র যারা চাকুরে ভোট কাজে গেছিলেন বা যারা আগে থেকে চেয়ে নিয়েছেন পোস্টাল ব্যালট, তাদের ক্ষেত্রে ব্যাপারটা। এটা থেকে একটা জিনিস পরিষ্কার যে সরকারি মধ্যবিত্ত, মানে মধ্যবিত্ত যারা সরকারি চাকুরে, তাদের মধ্যে কিন্তু আমি এক সেকেন্ড বিরত করি, আপডেটটা দিয়ে দিই। আপ এগিয়ে গিয়েছে 22টি আসনে, বিজেপি এগিয়ে রয়েছে 42টি আসনে, বিজেপি এগিয়ে রইল 42টি আসনে, আপ এগিয়ে গেল 22টি আসনে, কংগ্রেস এগিয়ে রয়েছে 2টি আসনে। মোহর সংখ্যা বদলাচ্ছে, বিজেপি 42টি আসনে এগিয়ে, আপ 22টি আসনে এগিয়ে। এটাতে একটা জিনিস পরিষ্কার হচ্ছে, দেখুন বিজেপি 35% ভোট কিছুতেই বাড়াতে পারছিল না। এই গত 2014 ইলেকশনে দিল্লির কনস্টিটিউয়েন্সিতে তারা 46.63% পেয়েছে, অর্থাৎ একটা কাটিং এজ তারা তৈরি করেছে, এটুকু বোঝা যাচ্ছিল। তারপরে এই বাজেটে যে প্রতিশ্রুতি, মধ্যবিত্তের জন্য বিরাট পরিমাণে ট্যাক্সে একটা ছাড় দিল, সেটা যে কাজ করেছে সরকার, মানে সরকারি চাকুরিদের মধ্যে, মধ্যবিত্তের মধ্যে, কারণ দিল্লির ভোটটা তো আর কাস্ট ভিত্তিক হয় না, ওখানে আরবান পুয়ার এবং আরবান মধ্যবিত্ত তাদের উপরই বেস করে সবাই লড়ে। সেই জায়গাতে যে একটা কাটিং এজ তৈরি করেছে বিজেপি, এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এখন এর পরের ট্রেন্ডে আসবে কংগ্রেস ভোট মানে কেটে, বা এআইএম, অল ইন্ডিয়া মিম, তারা কতখানি ভোট কাটছে, কাদের কতখানি ভোট কেটে নিচ্ছে, এর উপর কিন্তু অনেক বেশি নির্ভর করবে। কারণ বিজেপির মুসলিম ভোট ওখানে আছে, তারা কাকে দেবে, আপকে দেবে না কংগ্রেসকে দেবে, এই কনফিউশনে কিন্তু, এটা একটা বিরাট কনফিউশনের মধ্যে এখন তারা আছে। সেই এটা কিন্তু এই ট্রেন্ডের মধ্যে আমরা কিচ্ছু দেখতে পাচ্ছি না। এটা তখনই দেখতে পাবো যখন আমরা ওই আসল ভোটগুলো গণনা শুরু হবে এবং কয়েক রাউন্ড এগিয়ে যাবে, তখন বোঝা যাবে যে কারা এই সংখ্যালঘু ভোট কোন পক্ষে গেল এবং তাতে কাদের সুবিধা হলো, বিজেপির সুবিধা হলো নাকি আপের সুবিধা হলো। এই ব্যাপারটা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকবো। শেষ আপডেট জানিয়ে রাখি, 23টি আসনে আপ এগিয়ে রয়েছে, 42টি আসনে বিজেপি এগিয়ে রয়েছে, 2টি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে। প্রত্যেক মুহূর্তের ভোট গণনা চলছে, ব্যালট গণনার কাজ চলছে।